2024 সালকে বিদায় দিয়ে সমস্ত কম্পিটিটিভ এক্সাম কমপ্লিট করার পর আমি বেরিয়ে পড়েছিলাম 1 জানুয়ারি 2025 কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এমনিতেও পকেটে বাজেট অনেক কম ছিল, তাই ভাবলাম কম টাকায় দেখি কোনো ট্রেন আছে কিনা, মানে বলতে চাইছি কম টাকায় কোনো টিকিট আছে কিনা শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেই জন্য আমি এই ট্রেনটিকে চয়েস করেছিলাম। এটি হলো কলকাতা হলদিবাড়ি ট্রাইকুলি ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনের সেকেন্ড সিটিং কোচের ফেয়ার হলো মাত্র 210 টাকা। কলকাতা স্টেশন থেকে সকাল 9টা 5 ট্রেনটি ছেড়েছিল এনজেপি যাওয়ার উদ্দেশ্যে। টোটাল 9 ঘন্টা 30 মিনিটে সন্ধ্যায় পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। পৌঁছানোর দিন রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি শহরের নিকটবর্তী একটি ফেমাস প্লেস ট্যুরিস্টদের জন্য ভোরের আলো। কি এই ভোরের আলো, নামটা শুনে নিশ্চয়ই ইউনিক লাগলো। চলুন আমার সাথে, আমি ঘুরিয়ে দেখাবো এই ভোরের আলো। দেখুন, আমি যাচ্ছি মানে নিশ্চয়ই আপনাদেরকেও কোনো না কোনো সময় যেতে হবে, তাই যেতে যেতেই কীভাবে আপনারা যাবেন সেই গল্প হয়ে যাক। আপনারা যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন নিশ্চয়ই পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি জংশন। সেখান থেকে কোনো ট্যুরিস্ট কারে করে চলে আসতে হবে এই ভোরের আলোয়, নাহলে আপনারা আনন্দ পাবেন না। এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই খোলামেলা আকাশে উপভোগ করতে আপনাকে একটি গাড়ি ভাড়া করতেই হবে। খুব একটা বেশি সময় লাগবে না এখানে আসতে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসতে ওই 50 মিনিটের কাছাকাছি সময় লাগবে এবং শিলিগুড়ি জংশন থেকে ওই একই সময় লেগে যাবে। এবার আপনারা আপনাদের সুবিধা মতন আসবেন। আমরা গল্প করতে করতে তিস্তা ক্যানালের পাশ দিয়ে ড্রাইভ করতে করতে প্রায় পৌঁছে গেছি। আমরা এখন যেই রোড দিয়ে যাচ্ছি এই রোডের আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ফরেস্ট রয়েছে, আর এই ফরেস্ট এরিয়া হলো এলিফ্যান্ট জোন, তাই এখানে কিন্তু গাড়ি অনেক সাবধানতার সাথে চালাতে হয়। আপনারা যারা নতুন এখানে আসবেন এগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এখন প্রথমেই পৌঁছে গেলাম তিস্তা ক্যানাল ব্রিজে। এখানে আমি কিছুক্ষণের জন্য নেমে একটু ঘুরে নেব, তারপর আপনাদেরকে নিয়ে যাব ভোরের আলো জায়গাটিতে। যারা ভোরের আলো জায়গাটিতে যাবে তারা কিন্তু অবশ্যই তার আগে এখানে একবার ভিজিট করে যায়। আর যাই হোক, এখানে আসলে আপনার একবার হলেও ইচ্ছা করবে এই ব্রিজের উপর দাঁড়িয়ে ফটো তুলতে। আর যদি খুব ইচ্ছা করে তাহলে অবশ্যই ক্যানেলে নেবে ফটো তুলবেন। তাই যদি খুব ইচ্ছা থাকে তাহলে বাড়ির থেকে অবশ্যই একটি টাওয়েল অথবা গামছা নিয়ে আসবেন। যাই হোক, ফানি করে বললাম, কখনোই এই ক্যানেলে নামতে যাবেন না। সবাই যতক্ষণ ফটো তুলতে ব্যস্ত তাহলে আমি আর বাদ যাবো কেন। আপনারা এখন দেখছেন এটি হলো সাসপেনশন টাইপ ব্রিজ। আমি এই ফার্স্ট টাইম শিলিগুড়িতে এসে সাসপেনশন টাইপের ব্রিজের উপর দাঁড়িয়ে ফটো তুললাম। আপনারা কি কখনো তুলেছেন? কমেন্টে জানাবেন। এখানে এসে সবথেকে বেশি আমার ভালো লেগেছে ব্রিজ এবং ব্রিজের নিচে থাকা ক্যানেল দিয়ে যে পানি বয়ে যাচ্ছে সেই পানিটি হলো তিস্তা নদীর পানি। কত সুন্দর না? ব্রিজের রাস্তা ধারে ছোট ছোট ফুড স্টল দেখতে পারবেন। আর আমরা তো কোথাও ঘুরতে গেলে কিছু না খেয়ে থাকতে পারি না। এখানে অনেক ভ্যারাইটি রকমের ফুড স্টল আছে। আমি প্রথমে গিয়ে ওখানে খেয়েছিলাম আইসক্রিম। আপনারা এখানে এসে কি খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তিস্তা কেনাল ব্রিজে 10 মিনিট ঘোরার পর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবার ভোরের আলোর দিকে। আপনারা চাইলে এখানে অর্থাৎ গাজলডোবাতে একদিনের জন্য স্টে করতে পারেন। এখানে রয়েছে থাকার জন্য ভোরের আলো ট্যুরিস্ট প্রপার্টি। ভিতরে রয়েছে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর ছোট ছোট থাকার জন্য কটেজ। ভোরের আলো জায়গাটিতে পৌঁছানোর আগে আমরা আরেকটি জায়গায় ভিজিট করেছিলাম। রোড পেরিয়ে একটি গভীর ফরেস্টের ভিতর দিয়ে গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেছিলাম একটি টি স্টেটে। খুব শখ ছিল কাছ থেকে একবার চা বাগান দেখবো বলে, তাই ভাবলাম এই পথ দিয়ে যাচ্ছি যতক্ষণ একবার এখান দিয়ে ভিজিট করেই যাই। কত সুন্দর না চা বাগান! এরকম যদি আমার বাড়ির পাশে হতো তাহলে হয়তো সারাদিন এখানেই সময় কেটে যেত। এখানে নামার পর চা বাগানের সাথে কিছু সেলফি তুলে ফেললাম। তারপর ইচ্ছা হলো চা গাছের পাতা ছিঁড়বো। ভাবলাম ছিঁড়বো না, কিন্তু ছিঁড়েও ফেললাম। এই হলো সেই চা পাতা যেগুলো না খেলে আমরা সকাল বিকেল চলতেই পারি না। সব কিছু তো ঘুরে নিলাম, এইবার চলে যাব আমার ফাইনাল ডেস্টিনেশন ভোরের আলো। চা বাগান থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ভোরের আলোয়। আপনারা কি ভাবছেন এখানে আস্তে আস্তেই ভোর হয়ে গেছে? তাহলে ভাবুন, এখানে প্রথমে এসেই নেমে দেখলাম হর্স কার্ট। তারপর ভাবলাম নিজেই তো হর্স, ছোট তো নেই, তাই সামনের দিকে এগিয়ে চললাম। রাস্তা বরাবর কিছুটা হাঁটার পর ভোরের আলো খুঁজতে লাগলাম। ভাবলাম যে মনে হয় এটাই হবে ভোরের আলো। তারপর ভাবলাম এখন তো বিকাল, তাহলে ভোরের আলো কিভাবে হবে এখন? এটা হলো একটি ছোট্ট লেক যেখানে বোট রয়েছে। সেই বোটে করে এই পুরো লেক ন্যাচারাল এনভায়রনমেন্টে ঘোরানো হবে। অবশ্যই আপনাকে কিন্তু এখানে কিছু পেই করতে হবে। পার পার্সন হতে পারে 100 বা 150 নিতে পারে। আপনারা যদি এখানে গ্রুপ করে আসেন তাহলে তো অনেক কমেই হয়ে যাবে। এখানে কিছুক্ষণ সেলফি তোলার পর বেরিয়ে পড়লাম তিস্তা ব্যারেজ দেখার জন্য। তোমরা যারা দেখতে পাচ্ছ এই যে পিছন দিকে একটা ব্যারেজ রয়েছে, এটা হলো তিস্তা ব্যারেজ। এই ব্যারেজ থেকে একটা ক্যানেল এদিকে চলে গেছে। এটা চলে গেছে শিলিগুড়ির দিকে, একদম মেন শহরের দিকে।
আমি রয়েছি এখন তিস্তা ব্যারেজের ঠিক ওপরে, আর নিচে দেখতে পাচ্ছ রিভার বেড, তিস্তা রিভার বেড রয়েছে। ওই নিচের দিকে কিন্তু নামা যায়, তখন অনেকে কিন্তু ওই টুরিস্টরা ওই নিচের দিকে নেমেছে এবং ঘুরছে। আমি একটা কাজ করি, উপরে না থেকে একটু নিচের দিকে যাই। আমার খুব ইচ্ছা হলো রিভার বেডে নামবো, কিন্তু রিভার বেডে যাওয়ার আগে দেখলাম এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে। এই মার্কেটটিতে এসে অনেকটা ফিল হয়ে গেল দীঘার মতন। আপনারা আসলেও এই দীঘার মতন ফিল করবেন, কারণ এখানেও সেই পাওয়া যাচ্ছে শুটকি মাছ এবং বিভিন্ন রকমের ফিশ ফ্রাই। এইসব ফুড স্টলের পাশেই রয়েছে তিস্তা রিভার। দেখতে পেলে পিছন দিকে কত দোকান রয়েছে। আর দীঘাতে গেলে যেমন মাছ, যেরকম শুটকি মাছ বা ভাজা মাছ বিক্রি হয়, তেমনি কিন্তু এখানেও বিক্রি হচ্ছে। এই নদীরই সব মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এরপর আমি সরাসরি সিঁড়ি দিয়ে নেমে গেলাম তিস্তা রিভার বেডে। নিচে নামার পর নদীর গতিপথ খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম ওই যে নদী রয়েছে। নিচে নামার পর এখন যেন মনে হচ্ছে কোনো একটা সি বিচে চলে এসেছি। তারপর ভাবলাম যে এই নৌকাগুলো এখানে রয়েছে, হয়তো আমাদেরকে রাইড করাবে। এখানে চাইলে আপনি নৌকায় বসে ফটোশ্যুট করতে পারেন, তবে এইগুলো ব্যবহার করে ফিশারিরা এই নদীতে মাছ ধরার জন্য। কি মাছ এগুলো? এই যে গেটগুলো দেখতে পাচ্ছ ব্যারেজের, সব যদি এখন খুলে দেয় না, তাহলে আমরাও ভেসে যাবো। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল এবং ভোরের আলো ট্যুর সম্পূর্ণ হলো। ভোরের আলো অর্থাৎ গাজলডোবা থেকে এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। এক রাত অপেক্ষা করার পর ভাবতে লাগলাম কোথায় যাবো এবার। তাই অনেক ভাবনা চিন্তা করার পর বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে সেবক যাওয়ার উদ্দেশ্যে। মাত্র 40 মিনিটের ট্রেন জার্নি করার পর শিলিগুড়ি জংশন থেকে পৌঁছে গেলাম সেবক স্টেশনে। সেবক স্টেশন হলো পাহাড়ে গেলে একটি হিল স্টেশন। আগামী দিনে এই সেবক স্টেশন টুরিস্টদের জন্য আরো অ্যাট্রাকশন হয়ে দাঁড়াবে, কারণ এখান থেকেই নতুন রেল টানেল তৈরি করা হচ্ছে, সেবক রাংপো টানেল, যা সিকিমের সাথে জুড়ছে। এই সেবক সবথেকে বেশি বিখ্যাত। এই সেবকেই অবস্থিত সেই হেরিটেজ করোনেশন ব্রিজ। আপনারা চাইলে ট্রেনে করে সেবকে এসে এখান থেকেও বাসে করে করোনেশন ব্রিজ যেতে পারেন, আবার ডাইরেক্ট শিলিগুড়ি শহর থেকেও বাসে করে করোনেশন ব্রিজ আসতে পারেন। অনেক তো ঘোরাঘুরি হলো সেবকে, এবার আবার সেবক থেকে শিলিগুড়ি শহরে ফেরার পালা। আমি সেবক থেকে চলে এসেছিলাম বাসে করে শিলিগুড়ি শহরে। সেবক থেকে শিলিগুড়ি শহরে পৌঁছানোর পর সেখান থেকে আবার জাস্ট ভিজিট করেছিলাম দাগাপুর টি স্টেটে। ভিতরে প্রবেশ করার পর সেখানে শুধু চারিদিকে দেখতে পাচ্ছিলাম সবুজে ঘেরা চা বাগান। চা বাগানের ভিতরে ছিল একটি ফার্ম হাউস, সেখানে আবার ভিজিট করলাম। খুব সুন্দর ভিতরে গার্ডেন ছিল। একটু ফটো তোলার পর আবার রাতে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি কসমোস মলে। কসমোস মলে এসে তো ভাবছিলাম কোনো একটা ওয়েডিং চলছে, তারপর দেখলাম না, যেহেতু নিউ ইয়ার ছিল তাই এত সুন্দর করে সাজিয়েছে। সত্যি ভিতরে প্রবেশ করার পর একবার আপনাকে ওয়াও বলতেই হবে। আপনারা কি শিলিগুড়িতে এসে কখনো কসমোস মলে এসেছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটাই ছিল শিলিগুড়ি শহরের আমার শেষ ভিজিট, তাই আজকের মতন এখানেই বাই।